আন্তর্জাতিক বাংলা খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, হরমুজ প্রণালী ইরানের ছিল, আছে এবং থাকবে। ট্রাম্পের দাবিতে তেহরানের জবাব। এরপর জানিয়ে দিব, চীনা কোম্পানির ঘোষণা, মাত্র 20 দিনে এশিয়া থেকে ইউরোপে যাবে জাহাজ। তারপর জানিয়ে দিব, পর্নোগ্রাফি প্রতিষ্ঠানে অর্থায়নের জন্য অ্যাপস্টেনকে অনুরোধ করেন কামি ক্লার্ক। সবশেষে জানিয়ে দিব, ইউরোপে তীব্র তাপপ্রবাহে 16,000-এর বেশি মানুষের প্রাণহানি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হরমুজ প্রণালী ইরানের ছিল, আছে এবং থাকবে। ট্রাম্পের দাবিতে তেহরানের জবাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের করা জবাবে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরানি ছিল, ইরানি আছে এবং ভবিষ্যতেও ইরানি থাকবে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্র শিগগিরই বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি নৌপথটিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এক এক্স টুইটার পোস্টে ট্রাম্পের এই বক্তব্যকে উড়িয়ে দিয়ে বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর কার্যকরভাবে বন্ধ করে দেওয়া এই প্রণালীটি কেবলমাত্র ইরানের নির্দেশেই খোলা বা বন্ধ করা হবে। তিনি আরও লেখেন, ট্রাম্প বলেছেন যে ইরান পরাজিত হওয়ার পর তিনি হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করবেন। কোনো টুইট, এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা প্রশাসনিক নির্দেশ দিয়ে হরমুজ প্রণালী দখল করা যায় না। এই পর্যন্ত আপনারা যে কৌশলগত ও বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হয়েছেন, একবার অন্তত সেই বাস্তবতাকে স্বীকার করুন। চীনা কোম্পানির ঘোষণা, মাত্র 20 দিনে এশিয়া থেকে ইউরোপে যাবে জাহাজ। বিশ্বের অন্যতম কঠিন ও বিপজ্জনক নৌপথ উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলকে ব্যবহার করে বড় ধরনের বাণিজ্যিক ঝুঁকি নিতে যাচ্ছে চীনের একটি শিপিং কোম্পানি। এশিয়া থেকে ইউরোপে যাতায়াতের সময় প্রায় 40 থেকে 50 দিন থেকে কমিয়ে মাত্র 20 দিনে নামিয়ে আনতে সি লেজেন্ড নামের একটি প্রতিষ্ঠান নর্দার্ন সি রুট NSR দিয়ে নিয়মিত জাহাজ চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে। তবে সম্পূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য উন্মুক্ত হলেও এই নৌপথটির সিংহভাগই রাশিয়ার নিয়ন্ত্রণে, যা দেশটির উত্তর উপকূল ঘেঁষে চলে গেছে। নতুন এই রুটের মাধ্যমে চীনের পূর্বাঞ্চলীয় আন্তর্জাতিক বন্দর নিংবোর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে ব্রিটেনের বৃহত্তম কন্টেইনার পোর্ট ফেলিক্সজোস্টো। প্রায় 12,000 কিলোমিটারের 7,500 মাইল এই পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র 3 সপ্তাহের মতো, যা পূর্ব এশিয়া ও উত্তর পশ্চিম ইউরোপের মধ্যে দ্রুততম সামুদ্রিক সংযোগ ব্যবস্থা হিসেবে গড়ে উঠতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী 35,000 টন ধারণ ক্ষমতার একটি কন্টেইনার জাহাজ ইতোমধ্যে শুক্রবার 14 আগস্ট নিংবো বন্দর থেকে যাত্রা শুরু করেছে। 1700টি কন্টেইনার এবং 20 জন ক্রু সদস্য নিয়ে জাহাজটি উত্তর মহাসাগরের ভাসমান বরফের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ব্রিটেনের ফেলিক্সজোস্টো বন্দরে পৌঁছাবে। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পর্নোগ্রাফি প্রতিষ্ঠানে অর্থায়নের জন্য অ্যাপস্টেনকে অনুরোধ করেন কামি ক্লার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা AI গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের CEO দারিও আমোদেইয়ের স্ত্রী ও প্রধান উপদেষ্টা কামি ক্লার্ক একসময় দণ্ডিত যৌন অপরাধী ও উদ্যোক্তা জেফ্রি অ্যাপস্টেনের কাছ থেকে বিনিয়োগ পাওয়ার চেষ্টা করেছিলেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন এবং সম্প্রতি ফাঁস হওয়া অ্যাপস্টেন ফাইলের ইমেইল তথ্য থেকে এই খবর জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী 2011 সালের মার্চে সাহিত্য প্রতিনিধি জন ব্রকম্যানের মাধ্যমে অ্যাপস্টেনের সঙ্গে কামির পরিচয় হয়। উল্লেখ্য, 2008 সালে নাবালিকা যৌন নিপীড়ন এবং পতিতাবৃত্তিতে প্ররোচনার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন অ্যাপস্টেন। ব্রকম্যান তাদের এক নৈশভোজে একত্রিত হওয়ার পরামর্শ দিয়েছিলেন। এর পরপরই কামি অ্যাপস্টেনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নারীদের উপযোগী একটি বিপ্লবী পর্নো কোম্পানি ও প্রথম 4টি চলচ্চিত্রের চিত্রনাট্য পাঠিয়ে বিনিয়োগের অনুরোধ জানান। তবে অ্যাপস্টেন এই প্রস্তাবে সাড়া দেননি এবং একটি ইমেইলে জানান যে তিনি এই ধরনের ব্যবসায় যুক্ত হতে চান না। পরবর্তীতে এই প্রকল্পে অ্যাপস্টেন কোনো অর্থায়ন করেছিলেন এমন প্রমাণ পাওয়া যায়নি। ইউরোপে তীব্র তাপপ্রবাহে 16,000-এর বেশি মানুষের প্রাণহানি। জুন মাসে এক সপ্তাহের তীব্র দাবদাহের কারণে ইউরোপ জুড়ে মানুষের মৃত্যুর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ইউরোপিয়ান মর্টালিটি মনিটরিং নেটওয়ার্কের একটি বিশ্লেষণ অনুসারে স্বাভাবিক সময়ের তুলনায় এই তীব্র দাবদাহের কারণে ইউরোপে অতিরিক্ত প্রায় 16,000 মানুষের মৃত্যু হয়েছে।
মৃত্যুর এই সিংহভাগ ঘটনা ঘটেছে উত্তর ইউরোপের দেশগুলোতে, বিশেষ করে ফ্রান্স, বেলজিয়াম এবং জার্মানিতে। এসব দেশ সাধারণত এত উচ্চ তাপমাত্রার অভ্যস্ত নয়। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, সমগ্র ইউরোপ জুড়ে তাপমাত্রা যখন 37 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে, তখন মূলত উত্তর পশ্চিমের দেশগুলোতে মৃত্যুর হার হঠাৎ বৃদ্ধি পায়, কারণ তীব্র গরম মোকাবেলায় তাদের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। উত্তর ইউরোপের এসব দেশে বাসাবাড়িতে এয়ার কন্ডিশনার ব্যবহারের হার খুবই কম, যা এখন রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে দক্ষিণ ইউরোপের দেশগুলো শতাব্দী ধরে উচ্চ তাপমাত্রার মুখোমুখি হওয়ার কারণে গরম মোকাবেলার নানা কৌশল রপ্ত করে নিয়েছে।